ওর ফ্যামিলির কারণে আমি নিজের গহনা বিক্রি করে দিছি, দেবরে বিক্রি করে দিছি, বিদেশ পাঠাইছি, সবকিছু করছি। তারপরে বলে তুই কি এগুলো কিনাই না দিছিলি? আপনি এই পরকীয়াটা জর্জেট কেমন করে? আচ্ছা ভাই, একটা নারী কি চায় যে সে প্রেগনেন্ট হলে তার হাজবেন্ড তারে টেক কেয়ার করবে, আরো বেশি ভালোবাসবে, আরো ভালোবাসবে, বেশি। যে না আমার সন্তান আসতেছে। অবশ্যই। কিন্তু তার প্রথম সন্তানের বেলায় সে আমাকে ওই বাচ্চাটা ফালানোর জন্য ফোর্স করছে, এবং কি সে নিজে ওষুধ এনে আমাকে খাওয়াই দিছে মুখে। আমি হাতে পায়ে ধরছি যে না আমি বাচ্চাটা নিব। এই বাচ্চাটা হচ্ছে নষ্ট করার পরে ওই যে মন থেকে উঠা যায়, 3বার প্রেগনেন্ট হয়েছি, 3বারই বাচ্চা ফালাইতে চাইছো, তোমার কি আসলে বাবা হওয়ার ইচ্ছা নাই? ও কি আপনার চেয়ে ছোট ছিল বয়সে? হ্যাঁ। কত ছোট বছর ছিল। বয়সে ছিল? 10 বছর 11 বছরের গ্যাপ। মানে আপনার হচ্ছে এখন 31, ওর হচ্ছে 21। হ্যাঁ, এই যে আপনাদের দেখো, আপনাদের কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে? এটাই মেন প্রবলেম। আমি এটা আর কি, কি রকম প্রবলেম? ওর সাথে দেখা হওয়ার পরে ওরকম সম্পর্ক হয় নাই, কিন্তু টাচিং টাচিং কিছু হয়েছে আর কি। আচ্ছা, স্পর্শজনিত। হ্যাঁ। রাস্তায়, রিক্সায়, না, কোথায়? রেস্টুরেন্টে। Okay. ওই ওই একটা কারণে আমি ওকে বলতে পারতেছি না। মানে আমার লাইফে আমি বিয়ে হয়েছে 16 বছর, কিন্তু কোনো পুরুষের যে একটা একটা ওইটা আমি আর কি করতে পারি না এখনো পর্যন্ত, ওরে ছাড়া। ওর মাধ্যমে যেটা পাইছি আমি, মানে ওর টাচটাও আমার ভাল লাগে। আমাকে বুঝেন তো, ছেলেটা আপনার চেয়ে 10 বছরের ছোট, তারপর আপনি পাগল হইলেন কেমনে তার জন্য? ভাইয়া ও যে আবেগে হয়ে গেছে। আচ্ছা, আপনি ধরেন এই ছেলেটাকে ভালোবাসতে আপনি যে এই পরিমাণ পরিশ্রম করছেন, আপনার জামাইকে ভালোবাসতে কি এই পরিমাণ পরিশ্রম করেছিলেন আপনি? হ্যাঁ ভাইয়া, আমি ওকে পায়ে পর্যন্ত ধরছি যে তুমি আমাকে ভালোবাসো, গুরুত্ব দাও, আমাকে বোঝো। আপনি যদি আপনার ওয়াইফকে সবার সামনে ছোট করেন, অসম্মান করে কথা বলেন, তখন কিন্তু যে কোনো জায়গায় গেলেও যার কিনা হাজবেন্ড সম্মান দেয় না, তার কিন্তু কোথাও সম্মান নেই। আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটা খুব অন্যরকম। খুব অল্প বয়সে বিয়ে, স্বামীর প্রতি ভালোবাসা, আসবে আসবে না, স্বামীর টেক কেয়ার, যখন কোনো কিছুতেই মিলছে না, ঠিক তখন নিজে একটু নিঃশ্বাস নেওয়ার জন্যে আরেকটা জায়গায় যাওয়া, এবং তারপরে দিন শেষে দেখা যায় যে সেখান থেকেই চরমভাবে প্রতারিত হওয়া। যারা মনে করেন যে হয়তো স্বামী, সন্তান, বউ এর বাইরে গিয়ে আপনি একটু সুখী হবেন কারোর সঙ্গে মিশে, শারীরিক মানসিকভাবে, তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আপনি যদি মনে করেন যে আপনার ওয়াইফ বা হাজবেন্ড আপনাকে পরিপূর্ণ শান্তি দিতে পারছে না, আপনার অন্য কাউকে দরকার, তাহলে সত্যিকারে কি হয় এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, শুরুতে বলি, আমাদের স্ক্রলে দেখানো নম্বরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেল করতে পারেন আমাদের সাথে আসতে। ঈশিতা, তোমার বিয়ে হয়েছে আমাকে বললে 15 বছর বয়সে। ওই বিয়েটা কি লাভ ম্যারেজ ছিল না সেটেল ম্যারেজ? ওই বিয়েটা হচ্ছে ভাইয়া লাভ ম্যারেজ না। ও হচ্ছে আমাকে পছন্দ করতো, তারপর হচ্ছে আমার আম্মুকে হচ্ছে বলে যে আপনার মেয়েকে বিয়ে করব। হ্যাঁ। তখন ও দেখতে একটু ভালো ছিল, তো তো এর জন্য আমার আম্মু ছেলে হিসেবে পছন্দ করছে, দেন আমাদের বিয়ে হয়েছে। এলাকায়? না না, ও হচ্ছে আমার মামা হচ্ছে ওকে ড্রাইভার হিসেবে রাখছিল। আচ্ছা। তো হচ্ছে আমাদের বাড়িতে মাঝে মধ্যে মানে যাওয়া আসা করতো আমার মামার সাথে। তখন হচ্ছে আমাকে দেখে, দেখার পরে পছন্দ করে, তারপর হচ্ছে আমার মামিকে প্রস্তাব দেয় যে আমি ওকে বিয়ে করব। তারপর হচ্ছে আমাকে মানে আমার আম্মু পছন্দ করে, তারপর হচ্ছে আমাদের বিয়ে হয়। আচ্ছা। কিন্তু বিয়ে হলে কি হবে, মানে আমি কেন জানি ওকে দেখতে পারতাম না। কেন? কি জন্য? জানি না, মানে ওকে আমার ভালো লাগতো না। কিন্তু ওই যে কথায় আছে না, যদি কপালে থাকে তাহলে হচ্ছে বিয়ে হবেই, মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার লেখা। তো ওইভাবে বিয়েটা হয়ে গেছে, আচ্ছা। মানে কোনো কারণ ছিল না। বিয়ের পরেও কি এই ভালো না লাগাটা স্থায়ী ছিল? বিয়ের পরে ভাবছিলাম হয়তো ভালো লাগবে, কিন্তু ওর মানে যে ছেলেরা হচ্ছে সবসময় মা বোন ভক্ত থাকে, ওই ছেলেরা কখনো স্ত্রীদের ভালোবাসতে পারে না বা ভালো রাখতে পারে না। পয়েন্ট। ও হচ্ছে ওর মা বোন যা বলবে তাই। বউ কিছু না? না। এবং কি ভাই, আমার যখন বিয়ে হয়েছে, এটা একটু বলি আমি। আমাকে যখন ওর আম্মু আব্বু দেখতে আসে, ফ্যামিলি ভাবে তো, মানে হয়েছিল বিয়েটা, তো ওর আম্মু হচ্ছে দেখতে আসে প্রথমবার। দেখতে এসে আমাকে মোটামুটি পছন্দ করে, কিন্তু ওদের কথা ছিল যে আমাদের ছেলেকে যদি এখানে বিয়ে করে, যেহেতু ও ছিল আমার মামার ড্রাইভার আর আমরা ছিলাম মালিক, মানে আমার মামা ছিল মালিক, তো ওরা ভাবতো যে মানে ওদের কাছে অনেক টাকা। কিন্তু এর একটা পেছনের কাহিনী হচ্ছে, আমার যখন 3 বছর বয়স, তখন হচ্ছে আমার আব্বুর সাথে আমার আম্মুর ডিভোর্স হয়। আমার আব্বু পরকীয়াতে জড়ায় হচ্ছে আমার আম্মুকে ডিভোর্স দেয়। ওইখান থেকে আমাদের জীবনের যুদ্ধ শুরু, সংগ্রাম শুরু। তো ওই হিসেবে যার বাবা নাই তার তো কিছুই নাই। তো ওর ফ্যামিলি ভাবতো যে মামা যেহেতু বড় লোক, আমরা ডিমান্ড করলে হয়তো পাবো। আচ্ছা। তো ওই সময় 2009 সালে ভাইয়া 5 লাখ টাকা এক ট্রাক ফার্নিচার দাবি করছিল ওরা। অনেক কিছু। অনেক কিছু, হ্যাঁ। তো
তো আমার ফ্যামিলি থেকে বলছিল যে ছেলে যদি আমাদের মেয়েকে এমনি নেয় তাহলে দিব, না হলে দিব না। আমাদের ফ্যামিলি থেকে বলা হয়েছিল। তারপর ওরা চলে যায়, চলে যাওয়ার পরে ওই ছেলে 7 দিন পর বাড়িতে মানে যায়, ওর মা বাবার সাথেই চলে যায় বাড়িতে। বাড়ি যাওয়ার পর ওর আম্মু আব্বুরে বলে যে না আমি ওকে বিয়ে করব না। কিন্তু যখন রিটার্ন আবার ঢাকায় আসে 7 দিন পর ও পাগল হয়ে যায় আমার জন্য, কিন্তু ওর সাথে আমার রিলেশন না। মানে আমাকে দেখে ওর পছন্দ হয়েছে, আমাকে লাগবে, আসে না যে এরকম যে ওই মেয়েকে আমার ভালো লাগছে আমি বিয়ে করব। তো হচ্ছে আমার আম্মুকে বলে যে আন্টি আপনি যদি আপনার মেয়েকে না দেন তাহলে হচ্ছে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো, বিষ খাবো, এরকম আমার আম্মুকে ডাইরেক্ট বলছে, আমাকে বলে নাই। তারপর আমার আম্মা বলতেছে যে এরকম। পরে আমি বললাম যে তুমি কেন, তখন আমি ওকে আপনি করে বলতাম যে আপনি কেন এরকম করতেছেন, আপনি আমার থেকে সুন্দর মেয়ে পাবেন, আরো ভালো মেয়ে পাবেন, আমার বাবা নাই, আমি তো এত ডিমান্ড পূরণ করতে পারবো না। তারপরে হচ্ছে ও আমাকে বলে যে দেখো আমি তো সুন্দর মেয়ে পাবো কিন্তু তোমাকে তো পাবো না। তখন আমি চিন্তা করলাম যে না, একটা মানুষ যদি আমার জন্য এত পাগল থাকে, আচ্ছা দেখি বিয়ে করি। তারপর ও হচ্ছে আমার সাথে কথা বলা শেষ। তারপরের দিন ও তখন কথা বলা শেষ রাতের 10টা বাজে। ভাইয়া গ্রামে কিন্তু রাতের 8টা বাজে অনেক রাত, অনেক রাত। সেখানে হচ্ছে রাতের 10টা আনুমানিক 10:30 আমি ঘুমাইতেছিলাম। তখন ও হচ্ছে কল দিছে আমাকে, কল দিয়ে বলতেছে কি করো। পরে আমি বললাম যে আমি ঘুমাইতেছি। বলে যে তুমি ঘুমা, আমার ঘুম নাই। পরে আমি বললাম কেন, আমি তো তোমাকে বিয়ে করতে আসতেছি। যেহেতু আমার ফ্যামিলির প্রস্তাব দিছে ওই হিসেবে আমি কথা বলতাম ওর সাথে, ওইটা কিন্তু প্রেম ছিল না ভাইয়া, বিয়ে কিন্তু ঠিকঠাক। এখন বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে আসতেছি। তখন আমি বললাম কেমনি কি এত রাতে। ভাইয়া ঢাকার থেকে কিন্তু মানিকগঞ্জে আসতে সময় কম লাগলেও কিন্তু 1-1.5 ঘন্টা তো লাগে। হ্যাঁ লাগে। তো তারপরে হচ্ছে ওই দিন প্রচুর জ্যাম ছিল, জ্যাম থাকার কারণে রাতের 1টা বাজে 12টা বাজে আনুমানিক আমাদের বাড়িতে আসে। আসার পর আমার ফ্যামিলি সবাই বলে যে দেখো যেখানে তোমার বাবা মা দেখে গেছে, পছন্দ করে না, এত টাকা দাবি করছে। তো ওইখানে আবার আমার শ্বশুর বলছিল যেদিন আমাকে দেখতে আসে যে ছেলে যদি এখানে বিয়ে করে আমাদের অমতে তাহলে মনে করবো ছেলে মারা গেছে, আর এরকম ছেলে আমি চাই না। এই দাবিগুলা পূরণ করা না করে যদি আমাদের ছেলে বিয়ে করে তাহলে হচ্ছে আমরা ছেলে মানি না। ওই যে ভাইয়া যে একটা ডিমান্ড ছিল, বুঝতে পারছি। এই ডিমান্ডের কারণে 16 বছর আমি এটা ইয়ে দিছি। আমার বিয়ের পরে তারপর আমাদের বিয়ে হয় কোনোভাবে, আমার মামা রাজি ছিল না, আমার ভাই রাজি ছিল না। তারপরে বিয়ের পরে কি তোমার সাথে হাজবেন্ডের সম্পর্ক ঠিক হয়েছিল? না না ভাইয়া, ছিলই না। আমি বলি এখন, ওই যে বিয়ে যে হলো তারপরে হচ্ছে আমি সবাই আমাদের এলাকায় বলা বলি করতেছিল যে ছেলের বাড়ি এত দূর, তোমার বাড়ি এত দূর, ওর বাড়ি হচ্ছে চাঁদপুর, ছেলের বাড়ি এত দূর, তোমার বাড়ি এত দূর, ওই ছেলে তো তোমাকে নিয়ে খাবে না। দেখা গেছে একটা বাচ্চা হইলে তোমাকে ছাইরা দিবে। আর ওই ছেলের বাড়ি ঘর তো দেখা হয় নাই। আমরা কিন্তু ভাইয়া ওই ছেলেদের বাড়ি হতে যাওয়া হয় না আমাদের। জাস্ট আমার মামি গেছিল, কিন্তু আমাদের মানে আমার মামি ওই গেছিল, আমার মা বা ভাই কেউ জানে। তো আমার মামি এসে বলতেছিল যে ছেলেদের বাড়ি এরকম। তো আমার আম্মা হয়েছে কি ভাইয়া, এখানে একটা হাসির কথা কি জানেন, আমার আম্মা চাচ্ছিল যে এইটাই ওনার মেয়ের জামাই হোক। কেন আমি জানি না, দেখতে অনেক সুন্দর ছিল, স্মার্ট ছিল, লম্বা ছিল, মানে জামাই হিসেবে আমার আম্মুর পছন্দ হয়েছে। মানে বাকি সব বাদ, মানে আছে যে জামাই পছন্দ দিয়ে দিলাম, আর কিছু দেখার দরকার নেই, দিল বিয়ে। তারপর হচ্ছে বিয়ের পরে আমার যখন কিনা এগুলো বলতেছিল যে মেয়েকে নিয়ে খাবে না, তারপর হচ্ছে আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। ভাই একটা মেয়ের ডিভোর্স মানে তো জানেন ভাই, আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি মাত্র 7-এর ফাইনাল পরীক্ষা দিছি, 8-এ মাত্র উঠছি। আর তখনই আর কি আমার বিয়ে হয়। তারপরে আমি ওইখান থেকে মানে আমার যখন কিনা বিয়ে হয় তারপর থেকে আমি স্কুলে আর যাই না, কেন লজ্জা লাগে, বান্ধবীরা বলে যে বিয়ে হয়েছে কেমনি কি এগুলো বলে দেখে আমি আর স্কুলে যাই না। তারপর হচ্ছে আমি বাসায় থাকি। তারপরে ওই এলাকাবাসীর এই কথার কারণে ও আমাকে ঢাকায় নিয়ে আসে। এতটা পরিমাণ অভাব ছিল যে মানে তখন ও বাড়ির বড় ছেলে, ফ্যামিলি সবাইকে দেখতে হয়। আমার শ্বশুর আবার আমার বিয়ের 1 বছর আগে থেকে কিছু করে না। আমি মানে এই অভাব দেখার পরে নিজের পড়ালেখার ইচ্ছাটাই চলে যায়। কিন্তু আমি কিন্তু স্টুডেন্ট ভালো ছিলাম, মানে আমি স্কুলে আমি কখনো ভালো করে প্রাইভেট পড়তে পারি না, যেহেতু বাবা ছিল না। ওই হিসেবে আম্মু একা, নিজে একটা মহিলা মানুষ, তখন একটা সংগ্রামী জীবন। আমি বুঝতাম যে সবকিছু যে মা তো এত কিছু পারে না। তো ওই সময় থেকে মানে নিজে নিজে পড়ালেখা করতাম। কিন্তু যখন বিয়ে হয় তখন ভাবছিলাম হয়তো লেখাপড়াটা একটু ভালো হবে, কিন্তু যখন কিনা পরিস্থিতি দেখলাম যে ওনাদের ফ্যামিলি এতগুলা মানুষ, ছোট ছোট ভাই বোন, ও বড় ছিল তখন, ওর বয়সও কম, 21 বছর বয়স। তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে যাক একটু স্যাক্রিফাইস করি, নিজের লেখাপড়াটাই বাদ দিই, সংসারে হাল ধরি, বড় বউ যেহেতু আমি। তো তখন থেকে হচ্ছে সংসারে হাল ধরি। তারপর হচ্ছে আমার ননদের আবার বিয়ে হয়েছে চাচাতো ভাইয়ের কাছে। ওনার বাবা আবার ছোটবেলায় মারা গেছিল, মা আবার অন্য জায়গায় বিয়ে করছে। আমার শ্বশুর তখন মানে ওনাকে ছোট থেকে লালন পালন করছে। লালন পালন করার পরে যখন কিনা বড় হয় ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিছে। তাহলে হচ্ছে ভাইয়া আমার ননদ কিন্তু ঘরেই রয়ে গেল, উনি কিন্তু বাহিরে যায় নাই।
তো ননদ ঘরে থাকা তো বিরাট ব্যাপার। হ্যাঁ মানে আমার শ্বশুর বাড়িতে আমার জীবনটা শুধু তছনছ হয়েছে আমার ননদের কারণে। এই যে আমি যে সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, সবকিছুর মাস্টার মাইন্ড হচ্ছে আমার ননদ। এবং ননদদের এ সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা মনে করে তারা ঠিকই করতেছে, হ্যাঁ তার ভাইকে সে মানে দেখে এমন রাখতেছে। একটা মানে আচরণ করে মনে হয় আমি ওই বাড়ির মানে চাকর, উনি হচ্ছে মালিক। কথায় কথায় বলে বাপার বাড়ি যে বাহাদুরি কর, এরকম বলে। তারপর হচ্ছে আমি ঢাকায় এসে যখন থাকি তখন ওই সংসারে হাল ধরি। তারপর আমার ননদের জামাই তো কিছু করতো না, তখন বেকার, বিয়ে হয়েছে, কিছুই করে না। তো এক প্রকার নিজের গহনা বিক্রি করে হচ্ছে ওনার জামাইরে বিদেশ পাঠাই। চিন্তা করি যে না, উনি যদি বেকার বসে খায় তাহলে হচ্ছে ননদরে টানা লাগে, ননদের জামাইরে টানা লাগে, পুরো সংসার টানা লাগে। 8-10 জনের একটা মানুষ এর যে মানে সংসারটা। নিজের গহনা বিক্রি করে আপনি ননদের জামাইকে বিদেশ পাঠানোর? হ্যাঁ নিজের, এবং কি আমি এটা আমার মাকে পর্যন্ত বলি নাই। আমার মাকে কেন বলি না ভাইয়া, আমার আম্মু যেহেতু বাবা ছিল না, অনেক কষ্টে আমাকে মানে গহনা বানিয়ে দিছিল বিয়ের সময়। তো আমি চিন্তা করলাম আমি যদি এগুলো আমার আম্মাকে বলি, বিয়ের 6 মাসও হয় না, আমি যদি বলি তাহলে হচ্ছে আম্মা কষ্ট পাবে যে তুমি আমারে জিজ্ঞেস করলা না। রাইট। এর মধ্যে কি হয়েছে ভাইয়া, আরেকটা ঘটনা। যখন বিয়ের পর আমাকে ঢাকায় নিয়ে আসে 1 মাস পর, তার কিছুদিন পরে আমার ননদ, বড় ননদ, ছোট ননদ এবং মেজ ননদ আসে। আমার বড় ননদ, ছোট দেবর আর মেজ দেবর আসে, ননদ না সরি, বড় ননদ দেবর দুইটা আসে আর কি। ওরা যেহেতু 3 ভাই 2 বোন, বড় ননদ আর 2টা দেবর আসে। আসার পরে তখন আমি একটা ছোট বাসায় থাকি, যেহেতু আমার মানে ইনকাম ওইরকম না, আবার নতুন সংসার, ছোট একটা রুম হলেই চলে। তো ওইখানে এসে ওরা এসে হচ্ছে ওইখানে উঠে। তারপরে যখন পরিস্থিতি বুঝে, ওইটা বুঝে আমি আমার ননদ নিয়ে আমার বাবার বাড়ি যাই। বাবা তার মানে তো সংসারে উত্থান পতনের মধ্যে দিয়ে আপনার যাচ্ছে, কিন্তু হুম এই এই মানুষটার কাছ থেকে সরতে আপনার কখন ইচ্ছা হইলো? সত্যি ইচ্ছা হয়েছে যে প্রতিনিয়ত আঘাত, মানে এমনও দিন গেছে যে মার কথা শুনে আমাকে মারছে। রোজা ছিলাম, রোজার মাস, রোজা আছি, কি যেন একটা টুকিটাকি ছোট একটা কথা নিয়ে ওরা মরে রাগাই দিল। ও আমাকে বিছানার উপর থেকে চুল, তখন আমার মেয়ে 3 মাস বয়স, আমি কোলে নিয়ে হচ্ছে ওরা বসে ছিলাম, ইফতার শুধু পানি খাইছি আর কিছু না, শুধু শরবত। কি যেন একটা কথা নিয়ে, এরকম পাশাপাশি রুম দেখা যায় আমার, আমি ও পাশের রুমে, আমার শাশুড়ি এরকম আর আমার হাজবেন্ড বসে আছে। কি যেন বলো, দৌড়ে যায় আমার চুল ধরে টাইনা না নিচে ফালাই মারলো। আমার শাশুড়ি ধরলো না পর্যন্ত। মানে ওর ফ্যামিলি যা বলতো তাই। ওর ফ্যামিলির কারণে আমি নিজের গহনা বিক্রি করে দিছি, দেবরে বিক্রি করে দিছি, বিদেশ পাঠাইছি, সবকিছু করছি। তারপরে বলে তুই কি এগুলা কিনাই না দিছিলি, তুই তো কিনাই না দেশ নাই। মানে কোনো কৃতজ্ঞতা প্রকাশ নাই যে আমার জন্য এত কিছু করছে। আন্ডারস্টুড, আমি হ্যাঁ বুঝতে পারলাম। কিন্তু আপনি এই পরকীয়াটা জড়লেন কেমন করে? প্রক্রিয়া জড়াইছি ভাইয়া যখন কিনা আমি আম, এর মধ্যে হচ্ছে আমি বাচ্চার মা কিন্তু 5টা, আমি 5টা সন্তানের মা হয়েছি। প্রথম বিয়ের পরে আমি জানতাম না যে আসলে মানুষের এরকম, আসলে ভাইয়া জানি না, এতটা বোকা ছিলাম যে এরকম করলে যে প্রেগনেন্ট হয়, মানে ফিজিক্যালি হইলে যে প্রেগনেন্ট হয় এটা আমি জানতাম না। তো বিয়ের পর পরই আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পর আমার বিয়ের এখন 16 বছর, আমার মেয়ের হচ্ছে 15 বছর। তো এ হচ্ছে কাহিনী। তারপরে হচ্ছে যখন আমার আবার বিয়ের 4 বছর পর আমার এই মেয়েটা হয়, আমার ছোট মেয়ে। তারপর আমি এই মেয়ের যখন 4 বছর তখন আবার আমি প্রেগনেন্ট হই। এই প্রেগনেন্ট হওয়ার পরে উনি ওনার কেন আমার মনে উঠছে ভাই, আমি তাহলে এখন বলি। যখন কিনা আমি প্রথম বাচ্চার মা হই, একটা আচ্ছা ভাই, একটা নারী কি চায় যে সে প্রেগনেন্ট হলে তার হাজবেন্ড তারে টেক কেয়ার করবে, আরো বেশি ভালোবাসবে, আরো ভালোবাসবে, বেশি। যে না আমার সন্তান আসতেছে। কিন্তু অবশ্যই। তার প্রথম সন্তানের বেলায় সে আমাকে ওই বাচ্চাটা ফালানোর জন্য ফোর্স করছে, এবং কি সে নিজে ওষুধ এনে আমাকে খাওয়াই দিছে মুখে। আমি হাতে পায়ে ধরছি যে না আমি বাচ্চাটা নিব। আমার মা বলছে যে নে, আমার শাশুড়িও বলছে, মিথ্যা বলবো না, আমার শাশুড়ি বলছে যে নাও। আমার ননদ বলছিল যে বাচ্চা আসলে ফালানো ঠিক না। তারপর হচ্ছে ওই যে প্রথমবার একটা ধাক্কা খাইলাম, তারপর এইটা হয়েছে পরে আমার ডিভোর্স দিতে চাইছে, এটা পেটে আসতে পরে, আমার ছোট মেয়ে পেটে আসছে পরে আমাকে ডিভোর্স দিতে চাইছে, যে তুমি যদি এই বাচ্চা নাও তাহলে হচ্ছে আমি তোমাকে রাখবো না। এবং কি ডিভোর্স পেপার রেডি করছে। রেডি করার পরে তারপরে আমি এক প্রকার বলছি তুমি যদি আমাকে ছাইরাও যাও আমি এই মেয়ে দুনিয়াতে আনবো। তারপর হচ্ছে এক প্রকার যুদ্ধ করে এই মেয়েটার দুনিয়াতে আনছি। এই মেয়ের দুনিয়াতে আনার পরে ভাইয়া বড় মেয়ে হয়েছে পরে 14 দিন আমার মেয়ের দিকে তাকায় নাই। এই মেয়ে হয়েছে বড় 14-15 দিন আমার মেয়ের দিকে তাকায় নাই। তারপর আমার বড় মেয়ে যখন এটা হয়েছে ছোটটা, তখন বলতেছিল আব্বু তুমি আমার বোনকে দেখো না কেন। তখন ওই 4 বছরে আমার বড় মেয়ে কোলে নিয়ে হচ্ছে পিচ্চিটারে নিতে পারে না, ওর বাবার কোলে দিছে যে বাবা ধরো আমার বোনরে নাও, ওই যে নিল কোলে। এই যে তারপর থেকে এরকম। তারপর যখন তৃতীয়বার প্রেগনেন্ট হই ভাইয়া, কিভাবে হয়েছে আমি নিজেও জানি, মানে বারবার ভুল হয়েছে।
তারপর হচ্ছে তৃতীয় নাম্বারটা হচ্ছে আমাকে বলে যে দেখো আমার ফ্যামিলির আমার চালাইতে হয়, আমার সংসার চালাইতে হয়, আমি ভাই বোন দেখতে পারি না, টাকা পয়সার সংকট, তুমি যদি আবার প্রেগনেন্ট হও তাহলে হচ্ছে এই বাচ্চা আমি কেমনে কি করব, তুমি এই বাচ্চা ফালাই দাও। তারপর হচ্ছে এই ভাইয়া আমার এই বাচ্চাটা ও নষ্ট করে। ওকে। এই বাচ্চাটা হচ্ছে নষ্ট করার পরে ওই যে মন থেকে উঠা যায় যে 3বার প্রেগনেন্ট হয়েছি, 3বারই বাচ্চা ফালাইতে চাইছো, তোমার কি আসলে বাবা হওয়ার ইচ্ছা নাই? বা তোমার কি নিজের ইচ্ছা হয় না যে ভাই বোন, আচ্ছা ভাই ভাই বোন তো আর সারা জীবন পাশে থাকে না, সন্তান আর ওয়াইফ যেরকম থাকে বাবা মাও কিন্তু একটা সময় থাকে না, তারা কিন্তু একটা সময় ওই যে ছেলের বেশি ইনকাম ওই দিকেই কিন্তু ই করে, আর আমার শ্বশুর শাশুড়ি একটু যে ছেলের একটু ইনকাম বেশি তার দিকে একটু ঝুঁকে বেশি। সবাই এটা হ্যাঁ বড় কিছু না। হ্যাঁ। তো আমি ওকে বললাম যে দেখো তোমার নিজের, আমি তো নিয়ে আসি না এগুলা, তোমার তো নিজের সন্তান। ওই যে তৃতীয় বাচ্চাটা ফালাইলো তখন থেকে হচ্ছে আস্তে আস্তে আমার মন উঠে গেল এবং আপনি তখন চিন্তা করলেন যে এই লোকটার সঙ্গে কিভাবে থাকি। কিভাবে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ তারপরে এই যার সাথে আপনার এখন পরকীয় সম্পর্ক, হ্যাঁ তার সঙ্গে জড়লেন কেমন করে? তারপরে হচ্ছে ভাইয়া ওটা ফালাই দিছে পরে ভুলবশত তৃতীয়বার তো গেল, চতুর্থবার আবার প্রেগনেন্ট হয়ে গেছে। কন্ট্রোল কার নাই আসলে। হ্যাঁ চতুর্থবার যখন প্রেগনেন্ট হয়েছি ভাইয়া তখন কি হয়েছে জানেন? চতুর্থবার প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা টুইন পেটে ছিল। হ্যাঁ টুইন বাচ্চা যখন পেটে ছিল তখন হচ্ছে ও মানে ও একটু রাজি ছিল, মোটামুটি রাজি ছিল। রাজি থাকার পর হঠাৎ করে আমি অনেক প্রচুর অসুস্থতা বোধ করি। মোটামুটি এই ছোট মেয়ে হওয়ার পর থেকে মানে আমার এত একটা অবস্থা ছিল, খারাপ অবস্থা। এই মেয়ে যখন নর্মাল ডেলিভারি হয় তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল। ওই সময় বাসায় ডেলিভারি তো মানে হসপিটালে যাই নাই, যে হাজবেন্ডের ইনকাম কম ছিল, এমনও দিন গেছে ভাইয়া এই মেয়ে পেটে থাকার পরে আমি এমনও দিন গেছে যে সারাদিন না খাওয়া ছিলাম, এতটাই অভাব ছিল। অভাবে থাকার কারণে, না খাওয়ার কারণে বাচ্চাটা এত বড় হয়ে গেছে। যখন ডেলিভারি হয়েছে তখন আমি মানে প্রচুর অসুস্থ ছিলাম। যে ওই সময় যে একটা ক্ষতি হয়ে গেছিল আমার, নর্মাল ডেলিভারি বাসায় হয়েছিল, ওইটা আমি টানা 8 বছর টানি আমি অসুস্থ, মানে আমার জরায়ু প্রবলেম হয়ে যায়। তারপর যখন চতুর্থবার আমি প্রেগনেন্ট হই টুইন, ওই বাচ্চা পেটে আসার পরে আমার ধরা পড়ে জরায়ু ক্যান্সার, মানে একটু হইতেছিল আর কি। তো আমি যখন কিনা চতুর্থবার প্রেগনেন্ট হওয়ার পরে আমি নিজের অসুস্থ বোধ করতেছিলাম, যে সবসময় গায়ে জ্বর, তারপর হচ্ছে দুর্বল লাগে, মাথা ঘুরে অস্থির লাগে, প্রস্রাবে মানে জ্বালাপোড়া করে, ব্যথা লাগে, রাতে ঘুম হয় না, খুবই অসুস্থ লাগে। তখন ওরে আমি বলতে থাকি যে দেখো আমি না দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। তখন ও বলে কি তুমি হচ্ছে বেশি ঝাল খাও, ভর্তা খাও। মানে বাচ্চা পেটে থাকলে একটু এক একজনের এক এক দিকে একটু টান থাকে, যে অনেকে হচ্ছে ঝাল খায়, অনেকে মিষ্টি খায়। আমার ওই সময় ঝালটা অনেক পছন্দ হতো, তো আমি একটু ভর্তা টর্তা খাইতাম। আমাকে বলতো যে তুমি ভর্তা খাও তাই তোমার পেট ব্যথা করে। আমি বলতাম যে দেখো ভর্তা খাওয়ার ব্যথা কিন্তু এরকম কখনোই হইতে পারে না। তারপর বলতাম আমার জ্বর হয়, বলতো যে নাপা খাও। পর আমি বলতাম দেখো আমার অনেক দুর্বল লাগে, কয় ঠিক মতো খাও। তারপর আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় না। তারপর এক প্রকার এতটা পরিমাণ অসুস্থ হয়ে গেছি আমি নিজে নিজেই ডক্টরের কাছে গেছি। ডক্টরের কাছে যাওয়ার পরে যখন কিনা আমি করছি, ডক্টর দেখাইছি, পরে ওনারা বলতেছে যে দেখেন আমাদের এখানে ভালো কোনো ডক্টর নাই, আর আলট্রাসোনোগ্রাম এরকম ভালো না, আপনি একটা ভালো ডক্টর দেখান। যখন আমি ভালো ডক্টরের কাছে যাই তখন মানে একটা হসপিটালে যাই আমার পাশেই, আমার বসুন্ধরার ওইদিকে। তখন ওনারা বলে যে আপনি তো খুব ভয়াবহ একটা আছেন ভাইয়া। যখন একটা মানুষ অসুস্থ থাকে সে যদি নিজের কানে শুনে তখন কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ওনারা বলতেছিল যে হায় হায় কি অবস্থা। মানে আমার সাথে আমার একটা বোন গেছিল, উনি আমাকে বলতেছে এই তুই কি পাপ করছস। তারপরে এই চতুর্থ টুইনের পর আবার হয়েছে? না না চতুর্থ মানে টুইন ছিল তখন, মানে ওই টোটাল তখনই 5 বার। এই তারপর ওনার সাথে পরিচয় আপনার হলো কেমন করে, এই নতুন মানুষটার সাথে? হ্যাঁ ওই যে তারপর আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার পরে হচ্ছে আমার অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে আমি আপনাকে ইউটেরাস ফেলে দিতে হয়েছে পরে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফেলে দিছি। তারপর যখন আমি 3 মাস ঘরে বন্দি হয়ে যাই, জি, ওই সময় আমার কেমোথেরাপি চলে, যেহেতু ক্যান্সারের লক্ষণ দিছিল। তো এর জন্য আমার ওই সময় ভাইয়া 2019-20 পুরা শাটডাউন চলতেছিল যখন আমি অপারেশন হই। তো সবাই তো ঘরে ঘরে বন্দি। তো ওই সময়টা আমি যখন ঘরে ছিলাম তখন আমি অনলাইনে আসক্ত হয়ে যাই। জি। ওই সময় একটা মানে মেসেঞ্জারে একটা যে আড্ডা গ্রুপ থাকে, ওইখানে হচ্ছে ফ্রেন্ড সার্কেল সবাই আড্ডা দেয়, এরকম একটা গ্রুপে আমাকে কোনো না কোনো ভাবে একটা ভাই আমাকে অ্যাড করে। অ্যাড করার ফলে ওইখানে তখন আমি চ্যাটিং কিভাবে করে জানি না ভাইয়া, মানে আসলে জানি না যে কিভাবে চ্যাটিং করতে হয়। তারপরে হচ্ছে আমি ওই 2-1 দিন দেখার পরে যখন কিনা আমার নাম ধরে মেনশন দিয়ে ডাক দিয়েছে ঈশিতা আপু কি করো, তখন আমি ভাবলাম যে একটা রিপ্লাই দিই। তখন আমি অনেক কষ্টে টাইপিং করি, হয়তো বললে কেউ বিশ্বাস করবে না যে এই জামানায় কি এরকম আসলে আদৌ তো আছে।
তারপর হচ্ছে আমি রিপ্লাই দিই, তখন আমার একটু সাহস হয় যে না আমি তো আসলে পারি। তখন হচ্ছে আমি ওই গ্রুপটাতে মানে একটু নিজের আর কি ভালো ফিল করতে থাকি যে না আসলে সারাদিন হাজবেন্ডের সাথে ঝগড়া। আর ভাইয়া আমার সংসারে বিয়ে হয়েছে পরে কোনোদিন ঝগড়া ছাড়া আমরা থাকি নাই, এবং কি এখনো যে এই যে আসলাম ঝগড়া করেই আসতে হয়। মানে সব সময় ঝগড়া লাগিয়েই থাকে, মানে এটা হইলো কেন ওটা হইলো কেন এরকম টুকিটাকি সব জিনিস নিয়ে ঝগড়া। একটা সংসারে সারাদিন ঝগড়া হইলে কিন্তু মন মন এমনিতেই টেকার ভালো কথা থাকে না। না। হ্যাঁ, তারপর হচ্ছে ওইখানে যখন আড্ডা দিই আমার খুব ভালো লাগে। ওইখান থেকে হচ্ছে তারপরে একটা ওই ছেলের সাথে যার সাথে আমার রিলেশন, ওইখান থেকে হচ্ছে একটা গ্রুপে ওর সাথে আমার পরিচয় হয়। এবং আপনার যার সঙ্গে রিলেশন সে তো আপনার যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আলাদা। হুম। আপনি মুসলিম, সে হিন্দু। হ্যাঁ। ওকে, শুরুটা কেমন করে হলো? শুরুটা হচ্ছে আমি যখন কিনা যে গ্রুপে ওর সাথে আমার পরিচয় হয়, ওই গ্রুপে আসলে সবাই ছোট ছোট ছিল। মানে সবারই মোটামুটি 18, 19, 16, 15 এরকম বয়সের ছিল, 21, 22, 23-এর উপরে না। তো আমি ভাবলাম যে বাচ্চা গ্রুপ, আমি কেন জানি নিজের পিকগুলা দিতেছিলাম। মানে আমি জানি না, আমি কখনো গ্রুপে পিক দিই না, কিন্তু ওই দিন আমি আমার শাড়ি পরা পিক মানে যত পদের পিক ছিল আমি না মানে সবগুলো দিতেছিলাম। তো দেখার পর ওই ছেলেটা আর কি আমাকে দেখে বলে যে ক্রাশ খাইছি। তখন আমি মানে ভাবি যে বাচ্চা মানুষ আর কি ক্রাশ খায়, মানে হাসায় উড়ে দিই আর কি, ফান করি। তারপর আমাকে ইনবক্স আইসা বলে যে তোমাকে দেখে তো আমি ক্রাশ খাইছি। পরে আমি বললাম যে ক্রাশ খাওয়ার কি আছে। তখন মানে টুকিটাকি ওর সাথে কথা হইলো, তারপরে আমি কেন যেন ওকে ব্লক দিলাম। প্রথম দিনে কথা বলার পরে ব্লক দিয়ে দিছি। ব্লক দেওয়ার পরে ও হচ্ছে আমাকে গ্রুপে এসে বলতেছে, আন্টি বলে ডাকতো তখন আমাকে, যে আন্টি তুমি আমাকে ব্লক দিলা, ব্লকটা খোলো, কথা আছে। পরে আমি বললাম যে কি বলবা বলো, বলে যে ইনবক্সে আসো। পরে ইনবক্সে গেলাম, তখন ওইখান থেকে টুকিটাকি কথা। আমার মেয়েকে নিয়ে স্কুলে যায়, আমি যেহেতু কুড়িলে থাকি, আমার বিশ্ব রোডে থেকে হচ্ছে কুড়িল থেকে হচ্ছে আমার খিলখাতা যাওয়া লাগে, কর্মীটোলা আমার মেয়ে স্কুলে পড়ে। তারপরে হচ্ছে ওইখানে যখন কিনা আমি যাই স্কুলে, মেয়ের তখন এক্সাম চলতেছিল, বসে বসে ভালো লাগে না, তখন কি করতাম ওর সাথে চ্যাটিং করতাম যে কি করতেছো, খাইছো কিনা, মানে খুব কেয়ার করতো। তো আমার কাছে কেমন জানি ভালো লাগতো। আর মানে তখন আন্টি বললেও না, মানে যে যাক আমার একটা মানুষ আছে যে আমার খোঁজ খবর নাই, এরকম ভাবতাম। তারপর ওইখান থেকে কথা বলতে বলতে জুনের 3 তারিখে, আমার মেয়ের যেহেতু বার্থডে 6 তারিখে জুনের, তো আমি করছি 3 তারিখে আমার ননদের জামাই আসলো বিদেশ থেকে, হচ্ছে ওনাকে নিয়ে আমি চাঁদপুর যাই। যাওয়ার পরে ওইখানে হচ্ছে প্রথম 3 তারিখ থেকে ওর সাথে আমার কথা স্টার্ট হয় ভালো করে। ওই দিন ও সারাদিন আমার মানে খোঁজ খবর নেয়, সারাদিন ওর সাথে রাতের 3টা পর্যন্ত কথা হয়। কিন্তু এর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে কি ভাইয়া, আমি যে মেসেঞ্জার গ্রুপ চালাই এটা হচ্ছে আমার হাজবেন্ড জানে না। আচ্ছা। এগুলো হচ্ছে জানেন, জানলে কখনো করতে দেবে না, আড্ডা দিতে দেবে না। একদিন দেখছিল, ওর পর থেকে আর কি সব ওর সামনে ডিলিট করাইছে, কিন্তু ও জানে না, কিন্তু আমি লুকাই লুকাই করি। এবং কি এখনো সে জানে না আমি এখানে আসছি। তারপর হচ্ছে ওর সাথে আড্ডা দিলাম, গল্প টল্প করলাম আমার লাইফের। তাও ভাই এখানে আরেকটা কিছু মিস করে গেছি, সেটা হচ্ছে আমি গ্রুপে আমার লাইফ স্টোরি কিছুটা শেয়ার করতেছিলাম যে আমার লাইফটা এরকম এরকম, সবাই আছে না জিজ্ঞেস করে তোমাদের লাইফটা কেমন, কি করতেছো, তখন আমি বললাম যে এরকম এরকম। তখন থেকে ওর সাথে আমার 3 তারিখ থেকে কথা স্টার্ট। ওই যে বললো যে তোমার লাইফ স্টোরি শুনে আমার অনেক খারাপ লাগছে, আমি জীবনে একটা জিনিস চাই যে আমি যদি তোমার হাসাইতে পারি বা তোমার ভালো রাখতে পারি, এটাই আমার লাইফের অনেক। আমি তোমার মতো মেয়েরে যে হাজবেন্ড কষ্ট দেয় সে কেমন হাজবেন্ড, আমি হলে তো তোমার রানীর মতো রাখতাম। কমন ডায়লগ। হ্যাঁ, আমি হলে তো তোমাকে রানীর মতো রাখতাম, আর তোমাকে যে পাইবো সে তো জান্নাত পেয়ে গেছে। আর ওর একটা জিনিস ভাইয়া ভালো লাগতো কি, দেখেন সবারই একটা ধর্মের প্রতি দুর্বলতা আছে। ও হিন্দু হলে কি হইব, কথায় কথায় মানে সালাম দিত, আলহামদুলিল্লাহ বলতো, ইনশাল্লাহ বলতো। ওর কথার ভিতরে কোনো হিন্দুর কোনো ছোঁয়া ছিল না, মানে ও সবকিছুতেই মুসলিমদের মতো চলাফেরা। তখন আমি ওকে একদিন জিজ্ঞেস করি, আচ্ছা একটা কথা প্রশ্ন করি, তুমি কি হিন্দু না মুসলিম? তখন বলে তুমি কি আমার নাম দেখো নাই? আমি দেখছি তো। বলে যে তাহলে কেন মানে জিজ্ঞেস করলা? পরে আমি বললাম আমি তোমাকে তো দেখে তো বোঝা যায় না তুমি যে হিন্দু, তুমি তো পুরো একদম মুসলিমদের মতো চলাফেরা। আপনাদের এই প্রেমটা কি সামনাসামনি দেখে হয় নাকি অনলাইনই হয়? অনলাইনেই। ও হচ্ছে আমার জন্য পাগল। আমি ও যে ব্লগ যে দিলাম কথা বলার পর, তারপর হচ্ছে 3 তারিখ থেকে স্টার্ট কথা শুরু জুনের, তারপর থেকে মানে প্রতিনিয়ত ও বলতেছে যে প্রপোজ করে নাই, কিন্তু মানে ইঙ্গিতে ইশারা বুঝাইতো তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তখন ওর লাইফ স্টোরি যখন আমি জিজ্ঞেস করলাম, তখন ও বললো যে আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ওই মেয়েটা আমাকে ধোকা দিছে, ওই মেয়েটা আমাকে ছাইড়া গেছে। তখন আমি বললাম যে তুমি ওই মেয়েটার আইডি লিঙ্ক দাও, ফেসবুক আইডি লিঙ্ক, আমি ওর সাথে কথা বলে। ভাই আমার একটা গুণ আছে কিন্তু, মানে যদি কারোর সাথে কারো ভেজাল হয় বা ব্রেকআপ হয়, আমি এটা ভালো সলভ করে দিতে পারি, এই গুণটা আমার আছে। ঘটক ইশাক ভাই।
কিন্তু নিজেটাই ঠিক করতে পারি না। তো ওই হিসেবে আমি ওকে বলে যে না, তুমি আমার লাইফে আসছো, আমি আর কাউরে চাই না, তুমি আমার লাইফে যতদিন আসো আমি এইভাবে থাকবো। কিন্তু তখনও কিন্তু গার্লফ্রেন্ডের সাথে টুকিটাকি কথা হয়, কিন্তু ওর গার্লফ্রেন্ড পাত্তা দেয় না। দেখা গেছে ও এখন একটা মেসেজ দিলেও 2 ঘন্টা পর রিপ্লাই দেয় Okay. বা পরের দিন রিপ্লাই দেয় এরকম। তো আমি বললাম যে দাও, ঠিক করে দিই। বলে না, তুমি আসো, আমার আর কিছু লাগবো না, আমি তোমার পাইলেই হ্যাপি। তখন আমি বললাম দেখো, লাইফে 2টা মানুষ রাখা যায় না, 2টা নারী রাখা যায় না। দেখা গেছে আমার জন্য ওর প্রবলেম হতে পারে বা তোমার জন্য আমার প্রবলেম হতে পারে। তখন ও বললো যে শোনো, দুনিয়া একদিকে, তুমি একদিকে, তোমার ছাড়া আমি কিছুই বুঝি না, তুমি থাকলেই হবে, কে থাকলো না থাকলো দেখার বিষয় না। পর আমি বললাম যে আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি তো সব জানো। পর আমি বলছি দেখো, কখনো কারো মনের খবর কিন্তু জানা যায় না, তুমি যদি নিজে থেকে না বলো আমি কিন্তু কখনোই জানবো না। তখন ও বললো যে হুম। তখন বলে যে আচ্ছা, আমরা বিয়ে করি। পর আমি বললাম যে কিভাবে? কবুল বলো। হাসবো না কান্না করবো বুঝতেছি না। বলে কবুল বলো। পর আমি বললাম কেন? আমি মানে একটু বিরক্ত বোধ করতেছিলাম যে অনলাইনে বিয়ে, মজা করো তুমি আমার সাথে, মানে মনে মনে ভাবতেছি মজা করো আমার সাথে। বলে সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করবো। পরে আমাকে বলে যে বলো, কবুল বলো। তখন আমি রাগে যে বলছি তুই বল। তখন ও বলতেছে কবুল কবুল কবুল। পরে আমি বলছি সাক্ষী কে? কয় আল্লাহ। তখন আমি বলছি আল্লাহ সাক্ষী, যখন ডিভোর্স দিবি তখন কে সাক্ষী থাকবে, মানে এরকম করে বলতেছে। তখন বলে যে না, ডিভোর্স দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তোরে আমি বিয়ে করবো, এরকম করে বলতেছে। তখন আমি বললাম যে শোনো, তুমি প্রতিষ্ঠিত হও, নিজের কিছু করো, তারপর আমরা বিয়ে করি। গেল জানুয়ারিতে আমাদের বিয়ে করার কথা ছিল। তখন ও আমাকে বললো যে হ্যাঁ কিছু করব, কিন্তু কথা হচ্ছে ওরকম তো কোনো অপশন নাই। তখন হচ্ছে এমন দিন গেছে ভাইয়া যে ওর হাত খরচ আমি চালাইছি, ওরে ওরে ফোনে টাকা দিছি, তারপর ওর হচ্ছে কি লাগবে দেখা গেছে মাঝে মধ্যে একটা ঘড়ি কিনে দিছি, মাঝে মধ্যে একটা যে প্রথম দেখাতে ওর একটা ঘড়ি গিফট করি আমি। প্রথমবার যখন ওর সাথে আমার দেখা হয়, ও আমাকে দেখে বলে যে আমি ভাবছিলাম হয়তো তোমার যে বয়স, হয়তো দেখে ভাবছিলাম যে হয়তো তুমি মানে একটু বয়স্ক বয়স্ক দেখা যাবে। কিন্তু তখন ভাই আর একটু ছিলাম, তখন টেনশন ছিল না ওর সাথে একটু প্রেমে পড়লে তো মানুষ এমনি সুন্দর হয়ে যায়। ইহা সঠিক, প্রেমে বললে মানুষ হ্যাঁ, সুন্দর হয়। তখন ও আমাকে দেখে বলতেছে তোমার তো আমি দেখি ক্রাশ খাইছি, আসলেই বাস্তব ক্রাশ খাইছি। আর তোমাকে তো দেখে কোনো বোঝার উপায় নাই যে আসলে তোমার কোথায় দেখা বয়স হয় কত। প্রথম? প্রথম দেখা হয় আমাদের একটা মার্কেটে, আচ্ছা। সুবাস্তু মার্কেটে, হুম। শাহজাদপুরের ওদিকে। তখন ও আমাকে দেখে, ও রাস্তার ওপারে ছিল। আমি ওকে দেখে মানে যেহেতু ওর পিক দেখছি আমি চিনতে পারছি। ওই পার থেকে ওর হাতটা যখন ধরে আমি পার করে আনি, হাত ধরার পর ও মানে এমন নার্ভাস হয়ে গেছে, জীবনের ফার্স্ট, মানে ও গাড়ির নিচে পা দিতে গেছে, আমি ওর হাত দিয়ে টাই না মানে সরে আনছি। ও কি আপনার চেয়ে ছোট ছিল বয়সে? হ্যাঁ, বয়সে কত ছোট বছর ছিল। বয়সে ছোট? ভাইয়া এটা হচ্ছে অনেক গ্যাপ, 10 বছর 11 বছরের গ্যাপ। মানে আপনার হচ্ছে এখন 31, ওর হচ্ছে 21? হ্যাঁ, আচ্ছা, এরকম। ওকে। জি। তারপরে হচ্ছে এরকমই প্রেম চলতে থাকে, ভালোই দিনকাল চলে। তারপর হঠাৎ করে হচ্ছে যখন কিনা মানে আমি পুরোপুরি ওর আসক্ত হয়ে গেছি, তখন হঠাৎ করে ওর পরিবর্তন, মানে কেন যেন ব্যস্ততা দেখায়, আমি অসুস্থ হয়েছি, মানে আমার তখন জন্ডিস হয়েছিল, খুবই ব্যস্ততা দেখাইতেছে যে আমার কাজ আছে, আমার খেলা আছে, আমি খেলতে গেছিলাম, আমি এটা করছিলাম, আমি ওটা করছিলাম, মানে বাহানার তো কোনো শেষ না। যখন রিলেশনের শুরু, তখন কিন্তু ভাইয়া মানে দুনিয়া উথাল পুথাল হয়ে গেল, কিন্তু ওই মানুষটার জন্যই সময় থাকে, খাওয়া নাওয়া সবকিছু বাদ, মানে এই মানুষটারই আমি চাই। কিন্তু যখন কিনা বুঝতে পারে যে এই মানুষটা আমার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আর সময় থাকে না। ট্রু। ওকে, এই এই ওর সাথে যখন প্রেম হচ্ছে, এই দেখা হয়েছে কয়বার টোটাল আপনাদের? টোটাল দেখা হয়েছে, প্রথম দেখা হয়েছিল 1 বছর 2 বছর আগে, তারপর হচ্ছে কিছু মাস পরে আবার আসছিল, এইভাবে ও মানে কই মোট থাকতো? 5-6 বার দেখা হয়েছে, মাস 3 আগেও দেখা হয়েছে। থাকতো কোথায়? ও হচ্ছে রংপুর থাকতো। রংপুর থেকে এসে দেখা করতো? হ্যাঁ, এমনও গেছে ভাইয়া যে ওর গাড়ি ভাড়া বা ওই যে ও পাঠাও করে আসছে ওর, এটাও আমি ভাড়া দিছি ওর। এই যে আপনাদের দেখো, আপনাদের কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে? এটা ভাইয়া, এটাই মেন প্রবলেম। আমি এটা আর কি, কি রকম প্রবলেম? ওর সাথে দেখা হওয়ার পরে ওরকম সম্পর্ক হয় নাই, কিন্তু মানে আমাদের আর কি টাচিং টাচিং কিছু হয়েছে আর কি। আচ্ছা, স্পর্শজনিত। হ্যাঁ, ওই এরকম। রাস্তায়, রিক্সায়? না, কোথায়? রেস্টুরেন্টে। আচ্ছা, ওকে। রেস্টুরেন্টে প্রথমবার দেখা হয়েছে ওরকম হয় নাই। দ্বিতীয়বার যখন দেখা হয়েছে তখন আর কি হয়েছিল। এটা আমি আর কি জানাতে চাচ্ছি না বুঝতে পারছি। ওকে। ওই ওই একটা কারণে আমি ওকে বলতে পারতেছি না, মানে কেন? মানে আমার লাইফে আমি বিয়ে হয়েছে 16 বছর, কিন্তু কোনো পুরুষের যে একটা
একটা ওইটা আমি আর কি করতে পারি না এখনো পর্যন্ত, ওরে ছাড়া। ওর মাধ্যমে যেটা পাইছি আমি, মানে ওর টাচটাও আমার ভাল লাগে, ওর কথা বলার ধরনও ভাল লাগে, ওর সবকিছুই ভাল লাগে। এটা আমি এর থেকে সুন্দর কেউ যদি আমার সামনে দাঁড়ায় থাকে বা এর থেকে ভালো কেউ দাঁড়ায় থাকে, আমার ওরকম আসে না, ফিল আসে না। ওর ওর ভালোবাসা চলতেছে, এর মধ্যে বদলটা হইলো কখন গিয়ে ওর? বদলটা হলো 1 বছর পরে, ওই যে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক জড়ায় গেল। ওর বোন বলল, বোনের সাথে ডেটিং এ গেল। তখন আমি বোনের সাথে ডেটিং এ গেল? হ্যাঁ, ও বোন বলে পরিচয় দেয়, কিন্তু ওর সাথে ডেটিং এ গেছে। ডেটিং এ গেছে, যা হচ্ছে একই রেস্টুরেন্টে একই গ্লাসে একই 2টা পাইপ দিয়া হচ্ছে খাচ্ছে, তারপরে হচ্ছে ওকে কোলে নিচ্ছে, তারপরে ওর জ্বর হলে কেয়ার করতেছে। কোলে নিচ্ছে মানে ওই বোনের বয়স কত তার? এই তো এসএসসি দিল এবার, মানে দিছে গেলবার দিছে এবার কলেজে। 17-18 বছর বয়স, ওইটা কোলে নিতেছে? হুম। কি অদ্ভুত তখন ভাই আমি ওরে বলতে। জিজ্ঞেস করলাম, ভাইয়া এটাও আমি জানতে পারতাম না ও আমার কাছে হাইড করছে। যখন কিনা ঢাকায় আমার সাথে দেখা করতে আসলো ওই মেয়ের সাথে ডেটিং এ যাওয়ার পর, আমি বুঝি না ভাইয়া, একটা মানুষের মনে দুইজন কেমনে থাকে। দেখেন ভাই, আমি এখন সবাই অনেকে বলতে পারে যে তুমি তো বিয়ে হয়ে আরেকজনের মনে গেছো। হ্যাঁ, হইতে পারে, কিন্তু ওই জামাই যদি তো মনে husband- নাই আপনার? আমার হাজবেন্ড তো আমার মনে নাই, বা আমার কোনো কিছুতে নাই। যে হাজবেন্ড আমার বারবার আমার বাচ্চাকে আহ, রাখতে চায় না, তারপর হচ্ছে আমার অসুস্থতায় আমার পাশে দাঁড়ায় না, ওই হাজবেন্ড তো আর আমার মনে জায়গা নিতে পারে না। হ্যাঁ, আমি মানলাম আমাকে ট্রিটমেন্ট করাইছে, কিন্তু কথা হয়েছে কি ভাইয়া, যে টাকা পয়সা ধন সম্পদ কিন্তু জীবনের সব না। একটা নারীর ভালোবাসা, সম্মান, গুরুত্ব এটাই চায়। ও যখন আপনার এই পরকীয়াটা চলছে তখন কি আপনার হাজবেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক ঠিক আছে? প্রথম ছিল, ঠিক ছিল। যখন কিনা একদিন ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ওর সাথে এরকম শারীরিক সম্পর্কে আসো, তখন আমি বললাম হ্যাঁ আছি তো। তখন আমি জানি না যে মানে ও আমার, মানে আমি ভাবতাম যে ও আমাকে ধোকা দিব, মানে এরকম কিছু একটা ভাবতাম, মানে যখন আবেগে পড়ার আগে এরকম ভাবতাম। কিন্তু যখন একদিন ওর আবেগে পড়ার আগে যখন কিনা একবার সম্পর্কে ছিলাম, তখন ও একদিন আমাকে বললো যে তুমি কি এগুলা করো। পরে আমি বললাম যে হ্যাঁ, ও তো আমার হাজবেন্ড, ওর হক আছে, আর আমাকে তো ও এমনি রাখবে না, কোনো হাজবেন্ড এইভাবে রাখে না। তখন ও বললো যে একটা খারাপ ভাষায় গালি দিল ভাইয়া, যে তুই তো এরকম, মানে একটা গালি দিল, তুই রাস্তার কুত্তা, এরকম করে গালি দিল। তখন আমি বললাম যে কি হয়েছে, তুমি এরকম করে রাগো কেন? বলে যে কথা হবি না, তুই এগুলো করছিস কে, মানে এগুলা বইলা, মানে খুবই মানে করতেছে। তারপরে কি হয়েছে ভাইয়া, আমি কিন্তু ওকে ছাইরা যেতে চাইছিলাম অনেকবার। আমি ওর এরকম মানে প্রথম প্রথম যখন কিনা ও আমার সাথে এরকম পাগলামি টাগলামি করতো, ছাইরা যেতে চাইছি, এবং কি প্রুফ আছে আমার কাছে। ও হাত কাটছে, ও গলায় দড়ি দিতে গেছে, ও বিষ খাইতে গেছে, ও মেডিসিন খায়, মানে ট্যাবলেট খায় খায় পইরা থাকছে, 10টা 15টা করে 20টা করে ট্যাবলেট খাইছে, এরকম গেছে। যে ট্যাবলেট খায় খায় ও অজ্ঞান হয়ে পড়ে আসছিল, মানে বেহুশ, অজ্ঞান বলতে বেহুশ হয়ে পড়ে থাকতো। আমাকে বুঝেন তো, ছেলেটা আপনার চেয়ে 10 বছরের ছোট, তারপর আপনি পাগল হইলেন কেমনে তার জন্য? ভাইয়া ও যে আবেগে হয়ে গেছে, মানে দেখেন এখানে যদি প্রশ্ন করেন তাহলে হচ্ছে এরকম অনেক অনেক মানুষ আছে যারা বয়সে অনেক ছোটদের বিয়ে করে। ওদের মধ্যে ভালোবাসাটাই বড় কথা, বয়স কিন্তু বড় কথা না। আমি বয়স দেখে বিয়ে মানে পছন্দ করি নাই, বা ওর ধর্ম দেখেও করি নাই। আমি ওর ধর্মের সম্মান দিই, ও হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ও মানুষ, এটা আমার কাছে বড় কথা। প্রথমত সে আর হিন্দু, আপনি বয়সের মুসলিম, আপনি 31, ওর বয়স 21, আপনি বাচ্চার মা, 2টা 5বার প্রেগন্যান্ট হয়েছেন, সে এখনো ভার্জিন ছেলে। আপনার মনে হলো না যে এগুলো সবগুলো একটা বড় বড় অবস্ট্রাকল, বাধা? ভাইয়া তখন আমার, এবং কি দেখেন আমার মেয়েরা কিন্তু এগুলো জানে, আমি কিন্তু এটা হাইড করি নাই। কারণ দেখা গেছে যদি আজকে আমি এটা হাইড করে যদি ওর সাথে পালাই যেতাম, আমার মেয়েরা হঠাৎ করে শুনলে কষ্ট পাইতো। এবং কি আমার বড় মেয়ে জানে আমি কিসের ভিতর দিয়ে যাচ্ছি। আপনার বড় মেয়ের বয়স কত? আমার বড় মেয়ের বয়স 15। আপনার বড় মেয়ের বয়স 15, ওর বয়স 21, মানে আপনার বড় মেয়ের চেয়ে ও 6 বছরের হ্যাঁ, বড়। আমার মেয়ে আমাকে অনেকবার বলছে যে দেখো আম্মু, দুনিয়াতে এত এত মেয়ে থাকতে তোমাকে ভালোবাসে, তুমি কি বোঝো না এটা ফেক। তখন ভাই আবেগে পড়লে কোনো কিছু আর, তখন অন্ধ থাকে মানুষ, ভালোবাসলে অন্ধ হয়ে যায়। রাইট। তখন আমি অন্ধ ছিলাম। আমার মেয়েরা বলতো যে আম্মু তুমি দেখো, ও কিন্তু তোমাকে ভালোবাসবে না, ছাইরা দিবে, তো ও আলাদা না, ও সবার মতো। তখন আমি বলতাম আম্মু দেখো, সবাই যদি এক হয় তাহলে দুনিয়া তো চলতো না। আর সত্যি কথা বলতে ও আমার সবটা যায়নি, কিন্তু আমার, এবং কি আমার মেয়ের সাথে কথা বলছে পর্যন্ত, সবটা যায়নি আমাকেই করছে, আমার সাথে মানে রিলেশনে আপনার আসছে। মেয়েটা সহ বিয়ে করতে চাইতো? হ্যাঁ, ও বলতো ও এটা আমার খাওয়াবে মেয়ে। কি? ও বলতো যে আমি কিছু একটা করব, আমি যেটাই করি আমি কিছু একটা করব।
কি করবে ও 21 তখন বছর আমি ওর বয়স? বলছিলাম যে দেখো আমার মেয়ে ছাড়া মেয়েকে ছাড়া আমি যাইতে পারবো না। তখন ও বলছিল যে তোমার মেয়ে আমার মেয়ে কি আলাদা, এবং এরকম করে এই বলতো। কথাগুলো শুনে আপনার বিশ্বাস হচ্ছে তখন? ভাইয়া অন্ধ হয়ে গেছিলাম, মানে এতটা পরিমাণে ও আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আমি যদি আপনাকে দেখাই ও কি কি করছে ফোনে আছে, যদি আমি মানে আপনাকে ও দেখাই। যা ইচ্ছা করুক, হ্যাঁ কিন্তু এতটা। ও যত পাগলামি করুক, যত মিথ্যা কথা বলুক, যত নাটক করুক, আপনি দেখতেছেন আপনার মেয়ের বয়সে প্রায় একটা ছেলে, সে আপনার মেয়ের দায়িত্ব নেবে, দুইটা মেয়ের দায়িত্ব নেবে, আপনাকে দায়িত্ব নেবে, বিয়ে করবে, সংসার না করবে, এগুলো দুইটা আপনি মেয়ে নিবে না, আমি বলছিলাম যে আমি একাই আসবো। পরে বলছিলাম যে তুমি এত নিতে পারবে না দায়িত্ব, আমি একাই আসবো। ও বলছিল না ওকে নিয়ে আসো, ও নিজে বলছে যে এবং আম্মা। এগুলো আপনার তখন বিশ্বাসযোগ্য হ্যাঁ লাগতেছে বিশ্বাস সব? হয়ে গেছে, মানে অন্ধ হয়ে গেছিলাম, বুঝতে পারি নাই যে আসলে যে ভালোবাসা অন্ধ, বয়স মানে না, ধর্ম মানে না, জাতি মানে না, কোনো কিছু মানে না। যখন কিনা একটা মানুষ ভুল পথে যায় ভাইয়া, তখন কিন্তু সঠিকটাও ভুল মনে হয়। এবং কি ওর জন্য আমি কি সহ্য করছি যদি আপনাকে বলি তাহলে শুনেন। বলেন। আমি যখন কিনা ওর প্রতি এতটা আসক্ত হয়ে গেছি, আমি আমার মামি অসুস্থ ছিল, আমি ওনাদের বাসায় যাইতাম। তো ওইখানে দেখা গেছে অনেক মানুষ, একটা অসুস্থ বাসায় তো মোটামুটি অনেক মানুষ। ওইখানে যদি ওকে সময় দিতে না পারতাম, ও আমার সাথে রাগারাগি করতো, চিল্লাচিল্লি করতো। আবার ওর সাথে সময় দিতে গেলে আমার ফ্যামিলিরা বলতো যে তুই বিবাহিত, তোর হাতে সারাদিন কেন ফোন থাকে, হুম। চ্যাটিং করতে থাকিস সারাদিন। তারপর আমাদের বাড়িতে গেলে 24 ঘন্টা খাওয়া দাওয়া সব অফ, ওর সাথে থাকা লাগে। মাঝে মধ্যে ভিডিও কলে না আসলেও আমার সাথে রাগ করে, ভিডিও কলে আসো এক নজর দেখবো, এরকম সেরকম, মানে সবসময় ফোর্স করতে থাকতো। তো একদিন আম্মা যায় না যায়, তারপর ও কি করছে, আমার আম্মার নাম্বার নিয়ে আমার আমাকে কল দিছিল একদিন যে আপনার মেয়েকে বিয়ে করব। ওরা, আমার আম্মু বলে যে আমি নাতিন বিয়ে দিব, আমি কি এখন মেয়ে বিয়ে দিব, তুমি আমার মেয়েকে বিয়ে করবা। তখন আমি তো জানি না যে ও কল দিছে। পরে আম্মা বলতেছে যে তোরে কে যেন বিয়ে করতে চায়। পরে আমি বললাম কে, রং নাম্বার মনে হয়। পরে ও আমাকে বলতেছে, আমি কই কি কে যেন কল দিয়ে আমাকে বিয়ে করতে চায়, কই ওইটা আমি ছিলাম। পরে আমি বলি যে আমাকে কল দিছে ওটা। তারপরে এগুলা জানার পরে ভাইয়া এমনও গেছে, আমার আম্মা সবকিছু জানে গেছে। জানার পরে আমার আম্মা বলতেছিল তুই যদি ওই হিন্দু ছেলের সাথে সম্পর্কে থাকিস তাহলে হচ্ছে আমি মরে যাবো, আমি বিষ খাবো। আমার জীবনে আমার স্বামী ছিল না, আমি অল্প বয়সে ডিভোর্স হয়েছে, আমার আম্মুর অল্প বয়সে ডিভোর্স হয়েছে, মোটামুটি আমার আম্মুর যখন 20-21 বছর বয়স তখন ডিভোর্স হয়েছে। তো আম্মু বলছে যে যে তোর আব্বু ছিল না, আমি কষ্ট করে খাইছি, তোদের মানুষ করছি, কিন্তু কখনো আমি কোনো পুরুষের আমি কলঙ্ক গায়ে নিইনি। সেইখানে তুই বিবাহিত হয়েছিস, হ্যাঁ তোর সংসার জীবনে সুখী নাই, আমরা জানি তুই সুখী নাই, তোর হাজবেন্ড কেমন, তোরা হাজবেন্ড তোরে মূল্য দেয় না, দাম দেয় না, কোনো কিছুতে করে না, জানি একটা মেয়ের হাজবেন্ড ভালো না থাকলে সে অন্যদিকে যাইতেই পারে। কিন্তু তুই এমন একজনের কাছে যাইতেছ যেটা আমার মান সম্মান সবকিছু শেষ করে, তুই যদি ওর সাথে যাস, মানে কান্না করে করে বলতেছিল। অ্যাজ ইট ইজ তো আপনার পরকীয়া বয়ফ্রেন্ডের মাও তো একই কথা বলছে যে যদি এই মেয়েরে বিয়ে করিস তাহলে হ্যাঁ আমার ভাইয়া বলতেছিল তুই কি ওরে ভালোবাসিস। পরে আমি চুপ করে ছিলাম, কারণ আমি তো ভালোবাসি। আম্মা বলতেছিল, ভাইয়া বলতেছিল, তখন আমি চুপ করে ছিলাম। আম্মা বলছিল তুই যদি ওর সাথে করস তাহলে হচ্ছে আমি বিষ খাবো। কিন্তু ভাইয়া আমি তো মার কথা চিন্তা করি নাই, আমি তো চিন্তা করি নাই যে আমার মা বিষ খাবে বা কি। আমি চিন্তা করছি যে আমার মা আমার লাইফটা একবার নষ্ট করছে বিয়ে দিয়ে অল্প বয়সে। যদি আমি তখন বিয়ে না হইতে হয়তো আরেকটু ম্যাচিউর হইতাম, হয়তো বুঝতাম এখন সবকিছুর আপনার বিয়ে সমস্যা। করার বয়স, যখন হ্যাঁ আপনার বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার আম্মু আমাকে, আমি বুঝতে পারি না, আমার আম্মু আমাকে বিয়ে দিছে, আমি তো আর প্রেম করে বিয়ে করি রাইট, নাই, বা আমার রাইট। গায়ে কোনো কলঙ্কের দাগও ছিল না এবং যে এই মেয়ে পড়ালেখাটাও একটা। করতে পারেন নাই ঠিক হ্যাঁ মতো। হ্যাঁ, আমি একটা পরকীয়া করছি, বা আমি একটু ওই ছেলের সাথে ধরা পড়ছিলাম বা কি একটা কিছুই তো হয়েছে, না। এরকম কিছুই ছিল না, কলঙ্কের রাইট। কোনো দাগ ছিল না। তারপরে আম্মু বিয়ে দিছে, মানে আমাকে বিয়ে দিয়ে মানে আমার জীবনটা বরবাদ করে দিছে। এখন আমি চাচ্ছিলাম না যে আমার আম্মু আমার লাইফটা আবার বরবাদ করুক। এখন এই ছেলের লাশ সরে গেল কি বলে আপনার কাছ থেকে? সরে গেছে কিছুদিন আগে, ওর 15 তারিখে, এই গেল 15 তারিখে ওর একটা ইন্টারভিউ ছিল RFL কোম্পানিতে, ওর একটা জবের। আমি ওকে বলি জবটা করতে, ফ্রিল্যান্সিং এর টাকা দিই আমি ওকে, যে কিছু একটা করো, তুমি তো আমাকে বিয়ে করবা, খাওয়াই বাকি। তখন ও বলে যে হ্যাঁ করবো, কিন্তু টাকা তো নাই, ফ্রিল্যান্সিং এর একটা অফার আসছে। তখন আমি ওকে বলি যে তুমি ফ্রিল্যান্সিং করো, আমি তোমাকে টাকা দিই। তখন ভাই আমি গোপনে গোপনে অনেক কষ্ট করে, আমার হাজবেন্ড যেহেতু আমাকে টাকা দেয় না, আমি অনেক সময় দেখা গেছে যে ওর জন্য চুরি পর্যন্ত করছি। আমার হাজবেন্ডের মানিব্যাগ থেকে চুরি করে ওর হচ্ছে টাকা পাঠাইতাম। বাপরে বাপ হ্যাঁ রে প্রেম। মানে আমি এত পরিমাণ চোর হয়ে গেছি ওর প্রেমে, মানে চোর বলতে, অন্ধ বলতে, দোষী বলতে সব দিকে আমাকে দোষ দেওয়া যায়, যে আমি ওকে সুযোগ দিছি। এখন আমি যদি ওকে সুযোগ না দিতাম ও তো আসতে পারতো না। কিন্তু এইখানে কথা হচ্ছে ভাইয়া, ও যদি চায় তাহলে হচ্ছে আমরা এক হইতে পারি, কিন্তু ওই এখন চাচ্ছে না। যখন কিনা ওর ফ্রিল্যান্সিং এর টাকা দিই, তখন ফ্রিল্যান্সিং করা বাদ দিতে, মানে ও খেলে, ও হচ্ছে এই কাজ করে, সেই কাজ করে, ওই কাজ করে, ও ফ্রিল্যান্সিং করেই না, ক্লাস পর্যন্ত করে না। নোটিফিকেশন আসে যে ক্লাসের, যে এখন জয়েন হোক, ও করে না। তখন আমি ওকে বলি তুমি কি ক্লাস করো না,
লাস্ট ওর সাথে আমার কিভাবে ঝামেলাটা হয় সেটা হচ্ছে 15 তারিখে ও আমাকে বলে সকালবেলা, আগের দিন, হ্যাঁ না 14 তারিখে আমাকে বলে যে আমি তো 15 তারিখ 16 তারিখে ঢাকা আসতেছি, ইন্টারভিউ আছে 16 তারিখে, তো তুমি বাড়িতে মানে কাউরে জানানো, যেহেতু ওর ফ্যামিলির অনেকের সাথে আমার অ্যাড ছিল, মোটামুটি ওর ফ্যামিলিও জানতেছিল, আমার ফ্যামিলিও মানে মোটামুটি জানে আমাদের বিষয়টা। তখন ও বলতেছিল যদি কেউ কল দেয় তুমি বা মেসেজ দেয় বলবা যে ওর সাথে আমার কথা হয় না। ও সবসময় হাইড করতে চাইতো, কিন্তু আমি চাইতাম যে আমাদের বিষয়টা সবাই জানুক, যে না জানলে কেমনে ভালোবাসলাম, বিয়ে করলেও তো সবাই জানবে, তো রিলেশনে তো সবাই জানুক, তারপর হচ্ছে বিয়ের পরেও সবাই জানুক। আমি চাইতাম যে এটা পূর্ণতা পাক, কিন্তু ও চাইতো যে না, গোপনই ভালোবাসা, গোপন সুন্দর। কিন্তু ভাইয়া সব ক্ষেত্রে কিন্তু গোপন সুন্দর হয় না। আজকে দেখা গেছে রিলেশন করলাম গোপনে, তারপরে হচ্ছে সবকিছুই করলাম, বিয়েও করলাম, কিন্তু কেউ জানলো না, আমাকে ছাইড়া দিয়ে গেল, তার প্রমাণ কি থাকবে? আমি সবসময় চাইতাম যে প্রমাণ থাক, ও যে আমার সাথে আছে বা আমাকে বিয়ে করতে চাইতেছে, সবকিছু করতেছে। তুমি যে ওরে ভালোবাসে এর কোনো প্রমাণও চাইছে? হ্যাঁ চাইছে। তোমার ছবি ভিডিও, খোলামেলা ছবি ভিডিও নিছেও কখনো? না, ওরকম খোলামেলা কিছু চাই না, সবসময় বলতো যে তুই আমাকে ভালোবাসিস না, তুই আমাকে করাস না, প্রমাণ দে, তুই আমাকে বিয়ে কর। এর মধ্যে কি হয়েছে ভাইয়া, গেল মাসের আগের মাসে আমার বোনের বিয়ে হয়। তো ভাইয়া বিয়েতে কিন্তু স্বাভাবিক অনেক ঝামেলা থাকে, বাড়িতে অনেকেই থাকে। তখন হচ্ছে আমি ওই বিয়েতে যাই, ওই 3 দিন আমি ওকে একটু মোটামুটি সময় দিতে পারি না। সময় বলতে কি, মানে কথা হয়, দেখা গেছে 8-10টা মেসেজের পর আমি একটু 2-3 ঘন্টা আবার একটু বিজি, যেহেতু 2 দিন যাবত বিয়ে হয়েছে, গায়ে হলুদ প্লাস বিয়ে, আমি একটু বিজি ছিলাম। ও আমাকে বলতেছিল তুই আমাকে ইগনোর করস, তোরে ছাড়া আমি বাঁচবো না, মানে এত প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল, কান্নাকাটি, না খাওয়া, 3 দিন পর্যন্ত খায় নাই, 3 দিন খায় নাই, গোসল করে নাই, কিচ্ছু করে নাই। ও আমাকে বলতেছিল তুই তো সুখে আসস, আমি তো সুখে নাই। ও যে খাচ্ছে না, আপনার প্রমাণ কি? খাচ্ছে না, পিক পিক পাঠাচ্ছে, মানে সত্যি, মানে এমন একটা মানে অবস্থা, আমি মানে বুঝতে, তখন আমি ওকে বললাম যে দেখো আমি তো বিজি, আমি তার 2 দিন আগেও বলে দিছে দেখো আমি বিয়েতে যাবো, একটু বিজি থাকবো, আমার বোনের বিয়ে। তখন ও বলে যে তুই, তারপরে যখন আমি ওকে সময় দিতে পারি না, ও বলে আমি নাকি ইচ্ছা করে ওকে আর কি ইগনোর করতেছি, ইচ্ছা করে ইগনোর করস তুই আমাকে। আচ্ছা, আপনি ধরেন এই ছেলেটাকে ভালোবাসতে আপনি যে এই পরিমাণে পরিশ্রম করছেন, আপনার জামাইকে ভালোবাসতে কি এই পরিমাণ পরিশ্রম করেছিলেন আপনি? হ্যাঁ ভাইয়া, আমি ওকে পায়ে পর্যন্ত ধরছি যে তুমি আমাকে ভালোবাসো, গুরুত্ব দাও, আমাকে বোঝো, সবসময় আমার মানে ভাইয়া, আপনি যদি আপনার ওয়াইফকে সবার সামনে ছোট করেন, অসম্মান করে কথা বলেন, তখন কিন্তু যে কোনো জায়গায় গেলেও যার কিনা হাজবেন্ড সম্মান দেয় না, তার কিন্তু কোথাও সম্মান নেই। ও আমাকে ওর ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে, রাস্তাঘাটে, বন্ধু বান্ধবের সামনে, মানে সবার সামনে ছোট করে কথা বলতো, মানে যতটা নিচে নামানো যায় আমাকে। খুব সুন্দর কথা বলছেন। কোনো পুরুষ যদি তার বউকে সম্মান না করে, ওই মেয়েকে কেউ সম্মান করে না আসলে। আমরা শেষ করব ভাইয়া, লাস্টলি যারা দেখছে, যারা একটু একটু করে এখনো পরকীয়ার দিকে এগোচ্ছে, তাদের জন্য যদি কিছু বলতে চাও? এখন আমি তাদের জন্য এটাই বলবো যে আবেগের বশে, আর বয়সের ছোট হোক আর বড় হোক, আবেগের বশে যেন কেউ কোনো রিলেশনে না জড়ায়, যেটাতে আছে ওটাতেই সন্তুষ্ট থাকা বা ওটাতেই নিজেকে আর কি মানায় চলা। আর যদি এটাও সম্ভব না হয়, যত যাই হোক, অন্তত কান্নাকাটি করো নামাজে, যায় নামাজে আল্লাহর কাছে, কিন্তু কারো কাছে ভালোবাসার দাবি বা একটু শান্তি দাবি করাটা এটা ভুল। পরকীয়া কখনো শান্তি দেয় না। এখন আমি ওকে ছাড়তেও পারতেছি না, ধরতেও পারতেছি না, ও আমাকে ছাড়তেছেও না, ধরতেছেও না। যখন আমি দূরে যেতে চাই তখন হচ্ছে আমাকে সামনে কাছে আসে, আর কাছে গেলে দেখেন যে দূরে ঠেলা দেয়। আরো 10টা মেয়ের সাথে কোলে করে নিয়ে বসে আছে। হ্যাঁ, বাহ, এটাই তো হওয়ার কথা আসলে। আপনার যার সঙ্গে বিধাতা লিখে রাখছে, সুখটা তার কাছেই খোঁজেন, এর বাইরে